আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন মশলা ফসলের কৃষক পর্যায়ে সম্প্রসারণ। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি ফরিদপুরের অঞ্চলের রাজবাড়ী থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন, মশলা ফসলের সম্প্রসারণ। আমরা সকলেই জানি পদ্মার ওই পারের জেলাগুলো হচ্ছে মশলা ফসলের জন্য খ্যাত অঞ্চল। এর মধ্যে ফরিদপুর হচ্ছে অন্যতম। আদিকাল থেকেই ফরিদপুরকে বলা হয় মশলা ফসলের ভান্ডার। কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মোতাবেক 2023-2024 অর্থ বছরে সারা দেশে মশলা ফসলের উৎপাদন পরিমাণ ছিল 21,95,558 মেট্রিক টন। ফরিদপুর অঞ্চল থেকে উৎপাদিত হয়েছে 6,91,423 মেট্রিক টন, যার মধ্যে উল্লেখযোগ্য মশলা ফসল হচ্ছে পেঁয়াজ, রসুন ছাড়াও মরিচ, ধনিয়া ও কালো জিরা। মশলা ফসলের উচ্চ ফলনশীল জাতের চাষ সম্প্রসারণ ও এই অঞ্চলে উপযোগী প্রচলিত মশলা ফসলের জাত উন্নয়নে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে মশলা গবেষণা উপকেন্দ্র। ফরিদপুরে মশলা গবেষণা উপকেন্দ্রের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আমাদের আজকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ধারাবাহিকতায় আমাদের আজকের প্রতিবেদন থাকবে কৃষকের মাঠে বাড়ি উদ্ভাবিত মশলা ফসলের প্রদর্শনী, কৃষকদের নিয়ে কৃষি বৈঠক ও কৃষক ভাইদের নিয়ে মাঠ পরিদর্শন। এ বিষয়ে শুরুতেই কথা বলবো কেন্দ্র প্রধান কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে। এর আগে এক ঝলক দেখে নেব আমাদের আগের প্রতিবেদনের অংশ বিশেষ। আমরা সম্প্রসারণ এক নম্বর কাজ হলো আমরা সরাসরি মাঠে এই উন্নত জাতের প্রযুক্তি তাদেরকে প্রযুক্তি দিলেন। দুই নম্বরের সাথে প্রশিক্ষণ দেই, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। মাঠ ভিজিট করি, আমরা মাঠ ভিজিট করে তাদেরকে বলি যে দেখেন। তাছাড়া আমাদের এখানে ক্রপ মিউজিয়াম আছে, তাদের ডাকি যে আপনারা এসে দেখেন আমাদের এই জাতগুলি। তারপর তাদের বুকলেট আমরা দেই, তারপরে আমাদের লিফলেট আছে। আমরা বিভিন্ন ওয়ার্কশপে কৃষকদের কিন্তু নিয়ে যাই, সেখানেও তো কিন্তু আমাদের সুন্দর জাতগুলির সম্বন্ধে তারা অন্যান্য জাত, লোকাল জাতের সম্বন্ধে একটা তার তুলনা বুঝতে পারে যে এই জাতটা ভালো কিনা। তারপর তারা নিজেরা নিয়ে দেখে। তাছাড়া আমাদের কিন্তু কৃষকের সরাসরি কৃষি বৈঠক করি, সেই বৈঠকের মাধ্যমে গ্রামে বৈঠক করি। আমাদের সেখানে ফসল থাকে, সেই ফসলগুলি দেখে তারা দেখে যে আসলে এই ফসলগুলি তার আর্থিকভাবে লাভবান কিনা, বেশি ফলন হয় কিনা, রোগবালাই আছে কিনা, তারা সেগুলি দেখে। ডক্টর আলাউদ্দিন, আপনি আপনাদের কেন্দ্রে বলেছিলেন যে এই জাতগুলো আপনারা কৃষক পর্যায়ে সম্প্রসারণ করছেন। তারই সূত্র ধরে আমরা সেই লক্ষ্মীনারায়ণপুর একটি গ্রামে, এখানে অনেক কৃষকরাই করেছে। এই সমস্ত অঞ্চলে কত বিঘা জমির সাথে আপনারা সম্প্রসারণ করেছেন এবং কতজন কৃষক এতে সম্পৃক্ত? এটা প্রায় 2 বিঘা জমি। এটা হলো বাড়ি রসুন 5। আমাদের উদ্ভাবিত অত্যন্ত সবচেয়ে লেটেস্ট ভ্যারাইটি। এটা ফলন 12 টন পর্যন্ত হয়। অন্য যে লোকাল ভ্যারাইটি আর এই ভ্যারাইটির ভিতরে প্রায় 35-40 কেজি শতকে পার্থক্য। কিন্তু এত উৎপাদন হতে হয় তাহলে কিন্তু সম্প্রসারণ কিন্তু কম কেন? এই মাঠে এটা কি আমাদের নতুন জাত। এটা এখন আমরা প্রায় 2.5 টনের মতো আমরা বীজ এবার বিভিন্ন জায়গায় সরবরাহ করছি। আগামীতে আরও বেশি তাড়াতাড়ি সম্প্রসারিত। এই চকে আপনার জমি কতটুকু? 33 শতাংশ জমি আছে। আচ্ছা, আপনার নিজস্ব একাই 33? হ্যাঁ, এই 33 কি চাষ করছেন? এই 33 খালি রসুন আবাদ করছেন। এই কি রসুন এটা? এটা হলো রসুন বা ভারী রসুন 5। ভারী রসুন 5। এটা আগেও লাগাইছেন, এই বছর নতুন লাগাইছেন? আগে লাগাইছি। কয় বছর লাগাচ্ছেন? কয় বছর? আজ 2 বছর ধরে লাগাইতেছি। 2 বছর। আগে কোন জাত করতেন? আগে করতাম হলো বার্মা। বললেন তো, ওই বার্মার সাথে এই জাতের তুলনা মানে পার্থক্য কি? মেলা পার্থক্য। এই রসুনটা খুব ভালো হচ্ছে। কেমন ভালো? ভালো হয়েছে। আগের ধরনের রসুন হচ্ছে আপনার হলো 1 মন, এইটা হচ্ছে আমরা 60 কেজি 70 কেজি করে শতাংশ হইতেছে। আর কি বৈশিষ্ট্য, ভালো গুণ এটার? মানে বালা মুসিবত খুব মানে অনেক কম, রোগবালাই কম। আর কি সুবিধা? এই জিনিসটা মানে দামে বেচা যায় বেশি। কেন বেশি দাম বেশি? এই রসুনটা বড় আর টাইট ভালো হয়, এই কারণে রসুনটা। আমারটি দেখান তো কেমন, কত এখন বড় হয়েছে নাকি রসুন? না হয় নাই? না, এখন তো রসুন বড় হয় নাই। একটু একটা দেখি আমরা কতটুকু হয়েছে। ওই তো অনেক ছোট না? হ্যাঁ, অনেক বড় হবে। কত বড় হবে?
মেলা বড় হবে, রসুনটা হবে এই সাইজ, আচ্ছা আচ্ছা, আর খুব টাইট। খুব টাইট হবে। এটা বীজ টিজ কোথায় পেলেন আপনি? এটা বীজ কোথায় পেলেন? এই বীজটা পাইছিল আপনার ফরিদপুর কৃষি অফিস থেকে কৃষক কৃষক দিয়েছিল, কৃষক এটা হলো কৃষি গবেষণার একটা জাত দিয়েছে, কৃষি বিভাগ দিয়েছিল আপনাকে। হ্যাঁ। তো ওনারা কিছু জাতি দিয়েছিল না এসে দেখাশোনা করছে? না, ওনার জাতি দিছে। জাতি দিছে। জাতি দিছে। রোগ বালা হলে কি করেন? রোগ বালাই হলে বেশ ওষুধ দেই। এই মাথা মরে গেছে মনে হয় রোগ না, এটা এমনি এরকম হয়েছে। এখন এই যে ধরেন যে পড়ছে বাতাস টানছে, তো এখন ধরেন মরি আসবি, এখন ধরেন যে বৃষ্টি দিয়ে লাহা রাখবি, বৃষ্টি দিয়ে লাগলে এই গাছটা ধরে লাগলে পরে রসুনটা আস্তে দিয়ে নামবি। এই অন্য অন্য জাতে করতেন, ওগুলো কয়দিন লাগতো উঠাইতে? ওইগুলো লাগছিল 90 দিন। আর এটা কি বেশি লাগে সময়? এইটা ধরেন 95 দিন 100 দিন লাগলে পারি হওয়া যেত। তাহলে ওইটা কম, এটা করেন না তো? ওইটা তো করে ভালো। ওইটা বলে ফলন দিকে যে বেশি, মেলা বেশি। ও, ফলন বেশি হলে করেন। হ্যাঁ, আবার টাকা আগিতেছে। আচ্ছা, অন্য অন্য মানুষ করেন, শুধু আপনি একাই করছেন এটা? না, এইটা ধরেন অন্য মানুষ হঠাৎ দুই একজন করছে, এখন মানুষ বুঝেই জানেই না, এখন জানে না। আচ্ছা, সবার বীজ ফিজ দিবেন না আপনি? হ্যাঁ, সবাই বীজ দেবো। আচ্ছা। রাজবাড়ির সদরের এই লক্ষ্মীনারায়ণপুরে শুধুমাত্র নিজাম পরামর্শ নয়, এই বাড়ি রসুন পাওয়া যেরকম অনেক কৃষকই করেছে এবং সবারই ফলাফল খুবই অত্যন্ত চমৎকার। আমরা এই মাঠে আরেকজন কৃষককে পেয়েছিলাম। আপনার কি নাম ভাই? আজহার মোল্লা। আজহার মোল্লা। আপনি তো রসুন করেন না, এই জাতি করছেন? এই জাতি করি। এই জাতটা কবে থেকে শুরু করছেন আপনারা? এটা আমি আজ কয়েক বছর ধরে করতেছি। এটা এই ফলাফলটা কেমন পাচ্ছেন? ফলাফল খুব ভালো, ফলাফল ভালোর জন্যই তো আমরা এইটা করি। অন্য জাতের মধ্যে উৎপাদনের পার্থক্য কেমন? আর একটা দেশাল আছে, ওটা কম হয় আর কি, ফলনে কম। আচ্ছা, কেমন? ওটা ধরেন ওটা এইটা শতাংশ 15-20 কেজি বেশি হবে। আর 20 কেজি বেশি হয়? হ্যাঁ। আচ্ছা, এটা রোগ বালাই অন্য কিছু কেমন? না, রোগ বালাইও খারাপ না, এইটা ভালো। হুম। রসুনটা আবার মানে ঘরে থাইও ভালো, খুব টাইট, মানে সংরক্ষণে বেশি। মজবুত। আচ্ছা, বাজারে কোনটা দাম বেশি, দাম ভালো? বাজারে দাম এইটারই বেশি। এটি বেশি। আচ্ছা, দেশাল রসুন যেগুলো, সেগুলো তুলতে কতদিন লাগে আর এটা তুলতে কতদিন লাগে? ওইটার চেয়ে এইটা একটু বেশি দিন লাগে আর কি, বেশি সময় লাগে। একটু বেশি সময় লাগে। তাতে এদিকে তো উৎপাদন বেশি হচ্ছে, হ্যাঁ, একটু সময় বেশি লাগতো, এটাই লাভ, তাই না? অনেক বেশি, হ্যাঁ। তো সবাই করে নাকি, শুধু আপনার কয়েকজন করছেন কেন? আমি তো অনেক করছি রসুন। আর তো এখানে তো অন্যান্য মানুষ অন্য জাত এই করছে। মাঠবুড়ির মেলা আছে, মেলা। এবারে যে মাঠ থেকে যে লার্নিংটা পেলেন, যে কোন পদ্ধতি কোন কৌশল অবলম্বন করলে এই জাতটি আরো ব্যাপক সম্প্রসারণ করা যাবে, আপনাদের কি লার্নিংটা কি হলো? লার্নিংটা হলো যে আমরা কৃষককে আমরা একটু ট্রেনিং দেবো এবং তাদেরকে বীজটা আগাম দিতে হবে। দিলে তারা তাড়াতাড়ি লাগাইতে পারবে। এবার এই মাঠটা একটু দেখতেছেন, গ্রোথ খুবই ভালো, কিন্তু একটু দেরিতে তারা লাগাইছে। আচ্ছা, আর একটু আগে লাগাইলে আমরা দেখতেন রসুনটা আরো বড় এখন দেখা যায়। কৃষক বললো এটার একটু ফলন বেশি কিন্তু সময়টা বেশি লাগে। সব মিলিয়ে এটা উৎপাদন খরচ কেমন এবং কৃষককে কেমন গ্রহণ করছে? অক্টোবর মাসের শেষ দিয়ে যদি জমি পাওয়া যায় তাহলে লাগাইলে এটার ফলনটা অত্যন্ত বেশি হবে। চাষটি উপযুক্ত, মানে নর্মাল চাষ দিতে হবে নাকি? এটা অন্যান্য যে স্বাভাবিক চাষ রসুনে দেয়, এটাও সেই চাষে দিতে হবে। আপনি বলছেন যে একটু সময় বেশি লাগে, 5 দিন মাত্র সময় বেশি লাগে। আচ্ছা, কিন্তু ফলন তার চেয়ে কিন্তু প্রায় 1.5 গুণ বেশি, 2 গুণ বেশি। তা যাতে তাতে কোনো পোষায় যায়, তা কোনো সমস্যা হয় না। রোগ বালাই ক্ষেত্রে অন্য রোগ বালাই দেখেন মাঠে কোনো রোগ বালাই। আর যে এটা দেখতেছেন, এটা কিন্তু প্যাথোলজিক্যাল রোগ না, এটা টিপ বার্ন বলে। আচ্ছা, অন্যান্য রসুন দেখেন সব রসুনে এই টিপ বার্নটা থাকে। টিপ বার্ন তো তাপমাত্রার উপর depend। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা কোনো ফলনে কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, আমাদের দেশে আমরা শুনে থাকি যে চলন বিল অঞ্চলে বিনা চাষি রসুন করে, তো এটা কি কোনো বৈশিষ্ট্য আছে যে বিনা চাষে করা যাবে? একবারে এটা সেখানকার জন্য একবারে ফিট। এটা যদি সেখানে আমরা ছড়াই দিতে হয়, এবারও কিন্তু আমরা চলন বিল রসুন দিচ্ছি, দেই নাই তা না। তা আগামী এবার যেহেতু বীজ কম ছিল, আগামীতে আরও বেশি দেবো রসুন, চলন বিল রসুন। মানে বিনা চাষও করা যায়? হ্যাঁ, বিনা চাষে, যেখানে আগাম জমি রেডি হবে সেই জমিতে জমি চাষ করার দরকার নাই। এই অঞ্চলে কি বিনা চাষে করা যাবে না? আর এই অঞ্চলে যদি কোনো দেখা যায় জমি চাষ দেওয়ার জন্য অপেক্ষা করে, তা না। জমি যখন থাকবে ভিজা থাকবে তখন শুধু বুনে দেবে। তাই জন্য ওই চাষ করার জন্য অপেক্ষা করতে হবে না। এইসব ক্ষেত্রে কৃষি বিভাগ কিন্তু আপনাদের কি ধরনের তদারকি থাকে, যৌথ তদারকি, মানে মাঠ পর্যায়গুলোতে? হ্যাঁ, তাদের সাথে আমরা যৌথভাবে কি করি, আমাদের বীজগুলি তাদের মাধ্যমে, এই যে দেখেন এই মাঠটা কিন্তু তাই আমরা তাদেরকে দিছি। এটা এখানে সব ফরিদপুর সদর যে উপজেলা কৃষি অফিস, তাদেরকে দেওয়া হয়েছে।
ডিডির মাধ্যমে উনি করছে কিনা এই কৃষককে এখানে এখানে দেওয়া হয়েছে। নির্বাচন করেছে। আমরা কিন্তু ফরিদপুরে দেওয়া হয়েছে, আমরা জয়সুর দিয়েছি, পিরোজপুরে দিয়েছি, আমরা পাবনা দিয়েছি। আপনারা তো এগুলোর বৈশিষ্ট্য জানেন, রোগবালা কেমন হয় তাও জানেন, আপনাদের মনিটরিং আছে কিন্তু এগুলো হ্যাঁ, জি। কৃষক পর্যায়ে থেকে যদি কোনো মারাত্মক রোগবালা এরকম বেশি হলে তখন কি আপনাদের সাথে যোগাযোগ করে না? হ্যাঁ, সবসময় আমাদের কৃষি যোগাযোগ বিভাগ থেকে? আমাদের সাথে প্রায় সময় তারা মোবাইলে যোগাযোগ করে, আচ্ছা, আমাদের করে ডিএই করে। আমরা সাথে সাথে হয়তো মাঠে আসি, অথবা মোবাইলে যদি সম্ভব হয় মোবাইলে আমরা। সব জমিতে সব মাঠে কি ফলন একই রকম না দ্বিগুণ না, হবে? এটা জমির উর্বরতার উপর নির্ভর করে। আচ্ছা, যদি জমিটা একটু বেশি উঁচু হয় সেখানে একটু সার কম থাকে, আবার জমিটা যদি একটু ভালো হয় সেখানে তার জমি তাহলে উৎপাদন খরচ কেমন হয় যদি আমরা দেশের সাথে তুলনা করতে যাই, দেশীয় জাতের সঙ্গে? না, উৎপাদন খরচে বড় কোনো পার্থক্য হবে না। আচ্ছা, উৎপাদন খরচ একই পড়বে, কিন্তু এটার ফলনটা একটু বেশি, 5 দিন হয়তো হারভেস্ট করতে 5 দিন সময় বেশি লাগে, তাতে কিন্তু ওই ক্রপিং প্যাটার্ন বা এতে কোনো বড় কোনো পার্থক্য হয় না। আলম ব্যাপারী আমরা জানি যে এই ফরিদপুরে আলম ব্যাপারী বাড়ির উদ্ভাবিত সমস্ত জাত নিয়ে কাজ করে এবং বাড়ি কৃষক হলো আলম ব্যাপারী। তো এবছর পেঁয়াজ ছাড়া আর কি কি ফসল করেছেন আপনি? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশন বাড়ি উদ্ভাবিত যে জাতগুলো আছে, মশলা গবেষণা ফরিদপুর উপকেন্দ্রের এটা তত্ত্বাবধানে বাড়ির জাত, যেমন বাড়ি পেঁয়াজ 4, বাড়ি পেঁয়াজ 6, এটা একটা খুব সুন্দর জাত। এই পেঁয়াজটা ঘরে স্টোরে থাকে বেশি দিন, ফলনও বেশি। আর এই পেঁয়াজটা আগের তাহিরপুরি যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজের কোয়ালিটি ফলন বেশি, আর এটা আপনার হলো স্টোর করলে সারাটা বছর ঘরে থাকে। এই যে কৃষি গবেষণার বাড়ি উদ্ভাবিত জাত, কতটুকু জায়গাতে বীজ উৎপাদন করছেন এটা আপনি? পলটে আবার প্রায় 3 একর জায়গার মতো বাড়ি 6-এর বীজ আছে স্যার। আচ্ছা, আপনি যে বাড়ি পেঁয়াজ 6-এর বীজ করছেন এর জন্য তো পরাগায়ন করতে হয় না? আগে তো মৌমাছি পরাগায়ন হতো, জি স্যার। এখন এই কৃষি গবেষণা থেকে কি ধরনের প্রযুক্তি দিয়েছে যেগুলো পরাগায়ন করছেন আপনারা? আমাদের এই প্রশিক্ষণে আমি এই যে এইভাবে আমরা এই যে পরাগায়নটা একদিন পরই প্রত্যেকটা ফুলে এই পরাগায়নটা করে দিই। তাতে করে যে বীজটা পান সেই বীজ কি আগের তুলনায় চেয়ে একটু ভালো পান সে যদি ওপেন যদি পরাগায়ন করা হতো? আলহামদুলিল্লাহ স্যার, আগের যে তুলনায় যে পরাগায়ন করাতে এই বীজের জার্মিনেশন 100%, বীজের মানে অঙ্কুর গুণ ক্ষমতা মানে অনেক বাইরে গেছে পরাগায়ন করাতে স্যার। কতটুকু জায়গাতে বীজ করেছেন, কী পরিমাণ বীজ পাবেন? এটা আমি করছি হইলো 150 জায়গার মধ্যেও। আমি যদি বীজ করি প্রতি শতাংশে আমি 5 কেজি করে বীজ পাবো স্যার, আশা করতেছি। এই সমস্ত কাজে ফরিদপুর ওএফআরডি কৃষি মশলা গবেষণা কেন্দ্র তারা কি ধরনের সহযোগিতা করে আপনাদেরকে? বিজ্ঞানীগণ আছে, ওনারা সর্বক্ষণিক আমাদের সব সময় পরামর্শ দেন, যেমন হুমায়ুন কবির সাহেব আছে, মিজান সাহেব আছে, এরা সর্বসময় আমাদের যোগাযোগ করে আর কি। এই বছর আপনি পেঁয়াজ ছাড়া আর কি করছেন? হ্যাঁ, পেঁয়াজ, রসুন করছি, ধইনা করছি, আপনার মানে মশলাজাত সব ফসলগুলো করছি। আচ্ছা, আপনি তো বাড়ি উদ্ভাবিত অনেকগুলো জাতি করছেন, পেঁয়াজের কয়টা জাত করেছেন, অন্যান্য কি কি জাত করছেন? পেঁয়াজের করছি হইলো বাড়ি উদ্ভাবিত জাত, বাড়ি পেঁয়াজ 4, এটা 6, বাড়ি পেঁয়াজ 6, তারপরে আপনার হলো বাড়ি সূর্যমুখী 2, বাড়ি সূর্যমুখী 3। রসুন করেছেন বাড়ি রসুন 5, বাড়ি রসুন করছি, বাড়ি রসুন 5, এগুলো করেছেন। আবার বাড়ি আলু করছি। আলু করেছে, আচ্ছা। হ্যাঁ, মানে আপনি সবই বাড়ি হ্যাঁ, উদ্ভাবী করে। বাড়ি ফলাফল কেমন মাঠ পর্যায়ের? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনারা দেখছেন কৃষির ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো ফরিদপুরে সরজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান শামীমের সঙ্গে। কৃষক শামীম, এই ফরিদপুর ওএফআরডি থেকে আপনারা এই বাড়ি প্রযুক্তিগুলো আপনারা কিভাবে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেন এবং এই বছর সবচেয়ে ইউনিক কার্যক্রম কি আপনাদের? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 200-র অধিক বিভিন্ন ফসলের গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম সারা বাংলাদেশে করে আসছে। ফরিদপুর ওএফআরডি কৃষি গবেষণার উদ্ভাবিত বিভিন্ন মশলাজাতীয় ফসল সহ তৈলবীজ, তারপর কন্দালের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কৃষকের মাঠে কাজ করে যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য বাড়ি পেঁয়াজ 4, 6, বাড়ি রসুন 4, 5, কালোজিরা 1, সরিষার ভিতরে বাড়ি সরিষার 20, এটা ব্যাপকভাবে কৃষকের মাঝে ছড়ায় আছে। ডাল ফসল জাতীয় ভিতরে বাড়ি মসুর 8, তারপরে আছে আমাদের বাড়ি খেসারি। কৃষকদের মাঝে এই সমস্ত জাতগুলো নেওয়ার ক্ষেত্রে আকর্ষণ বা তাদের আগ্রহ কেমন? শুধু প্রদর্শনী প্লট করি না, আমরা কৃষকদেরকে কিছু কিছু ক্ষেত্রে বীজ সার দেই অথবা কিছু পরামর্শ দিয়ে থাকি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করি, কৃষকদের উঠান বৈঠকের মাধ্যমে, কৃষি বৈঠকের মাধ্যমে বা কৃষি সম্প্রসারণ এবং এনজিওর কর্মকর্তাদের মাধ্যমে
প্রদর্শনী, মাঠ দিবস এবং তাদের দোরগোড়ায় গিয়ে আমাদের সহকারীগণ গিয়ে তাকে আজকে যে বৈঠকটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে বৈঠক ওইটার মাধ্যমে, হচ্ছে। জি। এখানে দাঁড়িয়ে আছে আমরা বাড়ি পেঁয়াজ 6-এর এখানে একটা পেঁয়াজ বীজ উৎপাদন করার কর্মসূচি চলছে, কেমন আপনার কি মনে হয় আমাদের অবস্থা? এটাতে আমরা কৃষকের সাথে আলোচনা করে যে যা বুঝলাম, এখানে আমাদের বাড়ি পেঁয়াজ 6 এটা খুবই ভালো এবং বাড়ি পেঁয়াজ 4ও পাশাপাশি ভালো। এই 1 বিঘা জমিতে যে ওদের খরচপাতি বাদ দিয়ে আশা করা যায় ওদের 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। প্রতি বছর যখন ওয়েফার্ডি থেকে পরিকল্পনা করেন বিভিন্ন ফসল নিয়ে, কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং কৃষকদের সঙ্গে কীভাবে সমন্বয় করেন? আমাদের যে নতুন নতুন প্রযুক্তি এবং নতুন উন্নত জাত, যেগুলি আগের জাতকে বাদ দিয়ে নতুন জাতকে জানে কৃষকের মাঠে আনা যায়, যেগুলি রোগ প্রতিরোধী বা বিভিন্ন উন্নত জাত, আধুনিক জাত, এবং যেগুলি চাষ করে কৃষক লাভবান হবে এবং সর্বোপরি মানে সারা বাংলাদেশের গরিব 20 কোটি মানুষ উপকৃত হবে। আমরা চেষ্টা করি যে গরিব মানুষ বা আমাদের জাতীয় আয় কীভাবে বৃদ্ধি করবে। আপনার এই বছরে আপনাদের কি টার্গেট, কেমন আপনাদের মাঠ পর্যায়ে ফলাফল কেমন? মাঠ পর্যায়ের বাড়ি রসুন 5 খুবই আশাব্যঞ্জক এবং আগের বাড়ি পেঁয়াজ 4 তো বলাই বাহুল্য, আর পাশাপাশি বাড়ি পেঁয়াজ 6, তারপর কালোজিরা 1 এই অঞ্চলে, তারপর নতুন প্রযুক্তি বস্তায় আদা, তারপরে একটা আমাদের মরিচ গাছের মধ্যে সিম চাষ, এটাও একটা নতুন প্রযুক্তি, এটা এই এলাকায় ব্যাপক জনপ্রিয়। আপনারা তো সবাই মাঠ দেখতে আসেন, তাই না? আচ্ছা বলুন, বীজটা কেমন মনে হয় আপনার কাছে? এটা আজকে এবারে ভালো, এবার ভালো, কদম ভালো হচ্ছে। ভালো পছন্দ হয়েছে না? এর আগে এরকম হইতো নাকি? এই বছর ভালো হইতেছে। এবার একটু ভালো হচ্ছে বেশি। আপনারা অনেক অনেক দূর থেকে আসছেন, আজকে কি দেখতে আসেন? আপনি কি দেখতে আসেন এখানে আজকে? কদম দেখতে আসছি, মানে বিভিন্ন ফসল দেখতে আসছেন, কেমন মনে হয়? ভালো হয়। ডক্টর আলাউদ্দিন, আপনারা এভাবে এই যে বৈঠক করেন বা মাঠ দিবস করেন, একটা ফসলের ক্ষেত্রে কত কীভাবে কয়বার করেন? একটা ফসলে আমরা মূলত বিভিন্ন জায়গায় করি তো, এই যে পেঁয়াজের এটা হলো 6-এর মাঠ বীজ উৎপাদন, এখানে এবার একবারই করছে এটা। আচ্ছা, তারপর দেখেন আরো রসুন আছে আমাদের বাড়ির, অন্যান্য ফসলগুলো করছেন? অন্যান্য ফসল আছে, কালোজিরা আছে, দুনিয়া আছে, অন্যান্য বিভিন্ন ফসল এখানে কৃষকরা সব যারা দেখেন প্রত্যেকে সবাই এক একজন এক এক ফসল। এভাবেই ফরিদপুরস্থ মশলা গবেষণা উপকেন্দ্র এবং ওএফআরডি যৌথভাবে তাদের উদ্ভাবিত ফসলগুলো মাঠ পর্যায়ের দেখার জন্য কৃষকদেরকে নিয়ে আসেন এবং মাঠে তারা কৃষি বৈঠক করেন, যেখানে লার্নিং নেন যে কোন ফসলে কেমন হলো এবং কীভাবে ফসলগুলো আগামীতে সম্প্রসারণ করা যায়। এইভাবেই ওএফআরডি এবং মশলা গবেষণা উপকেন্দ্র এই অঞ্চলে কৃষকদের মাঝে মশলা জাতীয় ফসল কিংবা বাড়ি উদ্ভাবিত অন্যান্য ফসলের ক্ষেত্রে সম্প্রসারণ কর্মগুলো পরিচালনা করছে। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।